আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমাদের আজকে ক্লাস শুরু হলো ডিজিটাল ক্লাস। 4th ইয়ারের এমবিবিএস স্টুডেন্টের জন্য ক্লাস সিস্টেমিক প্যাথোলজির উপর। আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু হবে সিস্টেমিক প্যাথোলজির গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম তো শুরু হয় আমাদের মাউথ থেকে, শেষ হয় অ্যানাসে গিয়ে। আমরা আজকের পর্বে ডিজিজ অফ ওরাল ক্যাভিটি অ্যান্ড সেলিভারি গ্ল্যান্ড এইগুলি নিয়ে আলোচনা করব। তারপরের পর্বে আমরা যাব জিআই ট্র্যাক্ট, যেটা ইসোফেগাস থেকে নিয়ে সেই ইন্টেস্টাইন পর্যন্ত নিয়ে শেষ করব। কয়েকটা পর্বে আমাদের ক্লাস শেষ হবে। আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছো দেখা যায়। হ্যাঁ, তোমরা সবাই আছো উপস্থিত, দেখতে পাচ্ছি। ওমর ফারুককে দেখতে পাচ্ছি তার পাশে হাহিমাকে, আর আছে সালমান মাহি রুহুল কাউসার। হ্যাঁ, সালমান মাহি রুহুল কাউসার, আর আছে হরিমোহন পণ্ডিত নিউটন, আর আছে রাহাত। আরো অনেকে আছো তোমরা, আরো আসবে। এরপরে বসো, তোমরা চুপচাপ বসো, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ যে প্যাথোলজি বিভাগের প্রধান ছিলাম। তো ওখান থেকে আমি সরকারি চাকরি আমার শেষ হয়ে গেছে। আমি এখন কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল প্যাথোলজি সেকশনের আমি ওই সিনিয়র কনসালটেন্ট এবং চিফ। তোমাদের সুবিধার্থে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি এবং আমি ক্লাসগুলি রেকর্ড করে তোমাদের জন্য আমি আমার ইউটিউবে দিচ্ছি। তোমরা ইউটিউব থেকে এই ক্লাসগুলি দেখে নিবে, তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমার এই ইউটিউবের ভিডিওগুলা আমার ওয়েবসাইট www.talukdarbd.com, এখানে লেকচারের আন্ডারে এমবেড করা থাকে, খোঁজাখুঁজি দরকার হবে না। এখান থেকে তোমরা সব লেকচারের ভিডিও দেখতে পারো। তোমরা যে যেখানে থাকো, ছুটির সময়, এই কোভিডের লকডাউনের সময়, বাড়িতে হোক অন্য কোথাও হোক, যেখানে থাকবে সেখান থেকে তোমার মোবাইলই হোক ল্যাপটপই হোক, আমার এই লেকচারগুলা তোমরা দেখতে পারবে। আমি এখন আমার স্লাইডে চলে যাচ্ছি সরাসরি ডিজিজ অফ ওরাল ক্যাভিটিতে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এইখানে আমি আমাদের পাওয়ার প্রেজেন্টেশন ওপেন করছি। হ্যাঁ, ডিজিজ অফ ওরাল ক্যাভিটি অ্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড। ডিজিজ অফ ওরাল ক্যাভিটি অ্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড আজকের এই পর্বে হবে। তো আমরা যখন সিস্টেমিক প্যাথোলজি পড়ি তখন আমাদের অনেক কিছু পড়তে হয়, কিন্তু 4th ইয়ারের ছাত্র হিসেবে তোমরা সবকিছু মনে রাখতে পারো না। এই জন্য তোমাদের মিনিমাম যেটুকু জানলে হয় সেগুলি আমি ক্লাসে বলি। সেখানে কিভাবে পড়তে হবে, আসলে যে সিস্টেমটা যখন তুমি পড়বে তখন ওই চ্যাপ্টারে এই কি ডিজিজ হয় এটা তোমার একটা জানা থাকতে হবে, কি ডিজিজ হয় এবং কি কনজেনিটাল ডিজিজ আছে এবং কি তোমার অ্যাকোয়ার্ড ডিজিজ আছে। কনজেনিটাল ডিজিজ এবং অ্যাকোয়ার্ড ডিজিজ কি আছে, এবং অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে নিউপ্লাস্টিক ডিজিজ কি আছে এবং নন নিউপ্লাস্টিক ডিজিজ কি আছে, এভাবে ভাগ করবা। নিউপ্লাস্টিক ডিজিজের মধ্যে বিনাইন নিউপ্লাজম কি আছে এবং মেলিগন্যান্ট নিউপ্লাজম কি আছে, এটা তোমাকে জানতেই হবে। তারপরেও এই যে বললাম যেগুলি, এগুলি ইম্পর্টেন্ট ডিজিজ কি আছে সেগুলো জানতে হবে, যেগুলি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সেগুলি সম্বন্ধে তোমার ডিটেলস জানতে হবে, যেটাকে আমরা প্যাথোলজি। তার মানে এর একটা ইন্ট্রোডাকশন জানতে হবে। তারপরে তোমার ধরো ওই এর ক্লাসিফিকেশন জানতে হবে, আর কজেস অফ ডিজিজ জানতে হবে, প্যাথোজেনেসিস জানতে হবে,
তারপরে মরফোলজি জানতে হবে, ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক। তারপরে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি এটা জানতে হবে, ইম্পর্টেন্ট ডিজিজগুলা। এখন আমরা সরাসরি আসতেছি যে ওরাল সফট টিস্যু লেশন কি কি আছে। যেমন আছে ইনফ্লামেশন, তোমরা জেনারেল প্যাথোলজিতে পড়ছো ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনেরই কথা আসতেছে প্রথমে যে ওরাল সফট টিস্যু লেশনের মধ্যে আছে একটা ইনফ্লামেশন, একটা আছে ভাইরাল ইনফ্লামেশন, সেটা হলো হারপিস সিমপ্লেক্স ভাইরাল দিয়ে হয়, হারপিস সিমপ্লেক্স ভাইরাল ইনফেকশন। আর আছে এফটাস আলসার, এফটাস আলসার। তারপরে আছে ওরাল ক্যান্ডিডিয়াসিস বা থ্রাশ, আর আছে গ্লসাইটিস বা ইনফ্লামেশন অফ দি টাং, আর আছে জেরোস্টোমিয়া। লিশনগুলোর নাম বলে নিলাম, হ্যাঁ, লিশনগুলোর নাম বলে নিলাম। তারপরে আছে হ্যাঁ, ওরাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক ডিজিজ, মানে ধরো যে এই রোগটা মুখের না, কিন্তু সিস্টেমিক ডিজিজ, সেটা সিস্টেমে হয়েছে, সেটার ম্যানিফেস্টেশন এজ এ সিস্টেম হিসেবে ওরাল কিউবিটিতে হয়, যেমন ডিপথেরিয়া, এইডস, আর লাইকেন প্ল্যানাস, পেম্পিগাস, প্যানসাইটোপেনিয়া, মনোসাইটিক লিউকেমিয়া, এইগুলি আসলে ওরাল কিউবিটি ডিজিজ না, কিন্তু আদার সিস্টেমের ডিজিজ, কিন্তু এফেক্ট করে ওরাল কিউবিটিতেও। এই তারপরে আছে রিয়েক্টিভ প্রলিফারেটিভ ডিজিজ, যেমন আছে জায়ান্ট সেল গ্রানুলোমা, গ্রানুলোমাতে জায়ান্ট সেল থাকে, জায়ান্ট সেল গ্রানুলোমা, আর ইরিটেশন ফাইব্রোমা। এবং টিউমার অ্যান্ড প্রি ক্যান্সারাস লিশনের লিস্টে আছে লিউকোপ্লাকিয়া, তারপরে ইরিথ্রোপ্লাকিয়া, স্কোয়ামাস সেল পেপিলোমা, কন্ডাইলোমা একুমিনেটাম, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এগুলো হলো টিউমার অ্যান্ড প্রি ক্যান্সারাস লিশনের আন্ডারে আছে। প্রথমে আস্তে আস্তে যে বলছি যে ইম্পর্টেন্ট ডিজিজ গুলো সম্বন্ধে জানতে হবে, যে লিউকোপ্লাকিয়া সম্বন্ধে তোমাকে জানতে হবে। লিউকোপ্লাকিয়া কি? লিউকো মানে কিন্তু সাদা, লিউকোপ্লাকিয়া মিন্স সিম্পলি হোয়াইট প্লেক, হোয়াইট আস্তর, মানে প্লেক মানে কি আস্তর পরে, যে যারা দাঁত ব্রাশ করে না, কি নিটন হাসতেছে কেন? অনেক ছাত্রী আছে কিন্তু একবার দাঁত ব্রাশ করে, তোমার বন্ধুরা দেখবে সকালে উঠে এই দাঁত ব্রাশ না করে নাস্তা করতে বসলো, এরকম আছে না, আছে। শুধু মেডিকেলের ছাত্রের কথা বলছি না, সবার মতো অনেক জায়গায় আছে এরকম, তারা দাঁত ব্রাশ করবে না, দাঁত ব্রাশ ঠিক মতো না করলে দাঁতের গোড়ায় প্লেক পড়বে, বলে ময়লা পড়বে, ছাতা বলে কি, ছাতা পরে, এটাকে প্লাক। এরকম যে সাদা প্লাক পরে এই ওরাল কেভিটিতে, তাকে বলে হোয়াইট প্লেক, এটাকে বলে লিউকোপ্লাকিয়া, প্রডিউসড by several conditions such as benign and malignant proliferation of epithelium. অনেকগুলা কন্ডিশনই হয়, সেটা বিনাইন পলিফারেশন হইতে পারে, ম্যালিগন্যান্ট পলিফারেশন হইতে পারে, সেটা হলো এই ইপিথেলিয়ামের মধ্যে হয়, যেমন টোবাকো অর স্নাপ পাউস কেরাটোসিস। টোবাকো চিবাইলে, মানে তামাক চিবাইলে, তামাক খায় যারা, তাদের স্নাফ পাউস কেরাটোসিস, ক্রনিক চিক বাইট, তারপরে লাইকেন ভ্যালেনাস, পেলাটাইটিস নিকোটিনা অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস, এই সমস্ত কারণে কিন্তু হোয়াইট প্লেক হয়। কিন্তু ডেফিনেশনে কি বলতেছে, মানে তোমার ধরো লিউকোপ্লাকিয়ার যে ডেফিনেশন, সেটা কি বলতে, হোয়াইট প্লেক হইলেই কিন্তু হইল না। লিউকোপ্লাকিয়া ইজ এ হোয়াইট প্লেক on the oral mucous membranes that cannot be removed by scraping and cannot be classified clinically or microscopically as another disease entity. শুধু সাদা হইলেই হবে না, হোয়াইট প্লেক হইছে, সরি, কিন্তু ওটাকে স্ক্র্যাপিং করে তোলা যাচ্ছে না, স্ক্র্যাপিং করে তোলা যাচ্ছে না, বুঝতে পারছো রাহাত, বুঝতে পারছো যে এটাকে স্ক্র্যাপিং করে তোলা যাচ্ছে না, অথবা
ক্লাসিফাই করে কোনো ডিজিজ বলা যাচ্ছে না, কোনো ডিজিজই বলা যাচ্ছে না কি ডিজিজ, এটার নাম হলো লিউকোপ্লাকিয়া, নাম দেওয়া হলো লিউকোপ্লাকিয়া। Thus, define leukoplakic plaques range from completely benign epithelial thickening to highly atypical lesion with dysplastic changes that merge with carcinoma in situ. Leukoplakia is a clinical term. এটা কিন্তু প্যাথোলজিক টার্ম করে ক্লিনিশিয়ানরা বলে। Until proved otherwise, it must be considered precancerous. যে পর্যন্ত প্রমাণ না করতে পারবো পরীক্ষা নিরীক্ষা করে কি, এটাকে ধরে নিতে হবে লিউকোপ্লাকিয়াকে প্রি ক্যান্সারাস কন্ডিশন, মানে এখান থেকে ক্যান্সার হতে পারে। এরপরে আসতেছে ইরিথ্রোপ্লাকিয়া। ইরিথ্রোপ্লাকিয়া হলো ইট রিপ্রেজেন্ট red velvety area within oral cavity. It represents a red velvety area within oral cavity. The epithelial cells are markedly atypical and have higher risk of malignant transformation. আগেটা ছিল সাদা, এটা হলো লাল। red velvety এটা। Within oral cavity, the epithelial cells are markedly atypical and have higher risk of malignant transformation than their with লিউকোপ্লাকিয়া। লিউকোপ্লাকিয়া তো একটা প্রিক্যান্সারাস কন্ডিশন, কিন্তু ইরিথ্রোপ্লাকিয়া তার চেয়ে ডেঞ্জারাস, এটাও প্রিক্যান্সারাস কন্ডিশন। এরপরে আসতেছে ক্যান্সার। ইম্পর্টেন্ট ডিজিজগুলো আমি বলতেছি। স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা ইম্পর্টেন্ট ক্যান্সার ওরাল ক্যাভিটির, ভালো করে জেনে রাখবা। About 95% of cancer of oral cavity are squamous cell carcinoma. যত ক্যান্সার হয় 95% ওরাল ক্যাভিটির ক্যান্সার হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওরাল ক্যাভিটিতে স্কোয়ামাস সেলই বেশি থাকে, কাজে 95%ই হবে ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা। Others are adenocarcinoma and melanoma. Most frequently diagnosed between the age of 50 and 70 years. 50 এবং 70 ইয়ার্স এর মধ্যে এটা মোস্ট ফ্রিকুয়েন্টলি ডায়াগনোসিস হয়। কারণ ক্যান্সার হয় বিভিন্ন বয়সে হইতে পারে, কিন্তু ওই 50 থেকে 70 বছর বয়সে দেখা যাচ্ছে বেশি ধরা পড়ে। Closely associated with tobacco and alcohol. তামাকের সাথে অ্যাসোসিয়েশন আছে এবং অ্যালকোহল মদ্যপানের সাথে। Chewing of betel nuts and pan has predisposing influence. বেটেল নাট কিন্তু হলো সুপারি। আমাদের দেশে প্রচুর সুপারি উৎপন্ন হয়, সুপারি গাছ দেখতেও সুন্দর। এখানে কিন্তু চিং অফ বেটেল নাট বলা হচ্ছে, মানে শুধু সুপারি অনেকে চিবায় সারাদিন। আমাদের মেডিকেলের ছাড়দের মধ্যে দেখছি কিছুক্ষণ পরে একটা করে সুপারির টুকরা মুখে দেয়। ইনি জানেন যে এই স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, তারপরও এটা চিবাবে। এটাকে রবীন্দ্রনাথ বলছে না, জেনে শুনে বিষ করেছি। এবং পান, পান দেখো এই পানটা লেখা হয়েছে কিভাবে, PAN, পান, পেন না কিন্তু পান, এর বাংলা শব্দ। পানটা বাংলা শব্দ, ক্যাপিটাল লেটারে পিটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, কিন্তু বেটেল নাটটা কিন্তু ইংলিশ শব্দ, কিন্তু পানটা কিন্তু বাংলা শব্দ। এটা বাংলাদেশেই এটার এই রেসিপিটা পাওয়া যায়। তো এখান থেকে বিভিন্ন দেশে হয়তো ছড়াই পড়ছে, কাজে এটা পান হিসেবেই ব্রিটেন, ব্রিটিশ এবং আমেরিকারাও পান হিসেবে চেনে। পান কিন্তু একটা রেসিপি, একটা পানে থাকবে একটা বেটেল লিভ, মানে পান পাতা থাকবে সুন্দর হার্টের মতো, তার মাঝখানে কিছু বেটেল নাট দিবে, তারপরে কিছু কালো খড় দিবে, তারপরে কিছু জর্দা দিবে,
তারপরে আরো কিছু মিষ্টি জাতীয় ঘ্রাণ লাগে, এগুলো দিবে মিষ্টি জর্দা বলে। দেওয়ার পরে তারপরে একটু চুন লাগাবে, তারপরে মুখে দিবে এইভাবে। কি স্টাইল পান মুখে দেওয়া। আর কিছুক্ষণ চিবাইলে পরে ভালো একটা মুখটা ফ্রেশ হয়ে আসে। আর অনেকে পানির পিক ফেলে বিভিন্ন জায়গায়, যারা সচেতন না তারা বিল্ডিং নষ্ট করে, হাসপাতাল নষ্ট করে, আর যারা একটু সচেতন তারা গিলে ফেলে আর কি। তো আর গ্রামের মানুষ তো ফেলে সিলুনসিতে। এই যে দেখো এই ঘটনাটা ঘটছে, কি সুন্দর পান। আমিও মাঝে মাঝে খাই, বেশি খারাপ লাগে খাই, ওটা অভ্যাস না ঠিক। একটু বিয়ের দাওয়াত খাইলাম এটা খাই, কিন্তু আমি যদি রেগুলার খাই এই পান বেটেল না, তাহলে রিস্ক অফ ওরাল কেভিটি ক্যান্সার আছে। একদিন দুই দিন খাইলে হবে না। গ্রস অ্যাপিয়ারেন্স, কি ফাহিমা তোমার নানি কি পান খায়? হ্যাঁ, নানিরা কিন্তু পান খায়, পান কিন্তু সাধবে তোমাকে, পান নিবে না, হঠাৎ একদিন নিতে পারো, সাথে আদর করে নিতে পারো তুমি, ভালোই লাগবে। কিন্তু পানের সাথে যদি তুমি সুপারি খাও, তাহলে বা পানের সাথে যদি তুমি চুন খাও, তাহলে কিন্তু তোমার মুখ লাল হবে, দাঁত লাল হবে। চুনটা খাইও না, তাহলে দাঁত লাল হবে না। দাঁত থাকবে সাদা দপদপে মুক্তার মতো, কিন্তু লাল কেন করবে? কাজে পান খেলেও কিন্তু চুন খাবে না, চুন খেলে মুখ লাল হয়। গ্রস এপিয়ারেন্স, গ্রস এপিয়ারেন্স হলো কার? এটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। In the early stages, cancer of oral cavity appears either as raised, firm, pearly plaque. একটু উঁচু হয়ে আসবে ওই সারফেস থেকে, রেইসড, ফার্ম মানে শক্ত হবে, পার্লি প্লেক, পার্ল হোয়াইট। আমরা পার্ল হোয়াইট পছন্দ করি না, গাড়ির রং পার্ল হোয়াইট, এই ক্যান্সারের রংটা হবে পার্ল ব্ল্যাক, পার্ল হোয়াইট। or as irregular, roughened or verrucous areas of mucosal thickening, ওই যে ওয়ার্টি, ভেরুকাস মানে কি ওয়ার্টি, ওয়ার্ট হয় না, আঁচিল, আঁচিলের মতো বেরিয়ে আসবে। As they enlarge, they create protruding masses or undergo central necrosis. Protruding mass হবে, বাইরে আসবে ওরাল কিভিটিতে, অথবা মাঝখানে আলসার হইয়া নেক্রোসিস হবে, গা হবে আর কি। Forming an irregular shaggy ulcer rimmed by elevated firm rolled border. Elevated firm rolled border. Microscopic appearance. মাইক্রোস্কোপ দিয়ে দেখবো আমরা। The cancer begins as in situ lesion. কার্সিনোমা ইন সিটু বুঝো তো? নিউটন কার্সিনোমা ইন সিটু বুঝো? কার্সিনোমা ইন সিটু হলো, কার্সিনোমা হয়েছে ক্যান্সার, কিন্তু এটা ক্যান্সার হয়ে গেছে, কিন্তু এটা ডাজ নট ক্রস, ডাজ নট ইনভেড বেসমেন্ট মেমব্রেন। এই যে স্কোয়ামাস সেলের যে বেসমেন্ট মেমব্রেন আছে, সেটা সে ব্রেক করে নাই, তখন বলা হয় কার্সিনোমা ইন সিটু। তো তাই তো শুরু হবে কার্সিনোমা ইন সিটু হিসেবে, প্রথম শুরু হবে, প্রথমে তো আর ঝাঁপ দেওয়া লাভ দিয়ে চলে যাবে না। They range from well differentiated keratinizing neoplasm to anaplastic, sometimes sarcomatoid tumors. প্রথম শুরু হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড সেল দিয়া, ক্যান্সার সেলগুলা ক্যারাটিন প্রোডাকশন করে, যখন প্রোডাকশন করে তখন বলো ওয়েল ডিফারেন্সিয়েটেড। তারপরে অ্যানাপ্লাস্টিক হয়ে যায়, চেনাই যায় না এরকম, অথবা সার্কোমার মতো দেখা যায়। সার্কোমার সেল যেরকম লার্জ নিউক্লিয়াস থাকে, রিলেটিভলি স্মল সাইটোপ্লাজম থাকে, ওইটা হলো সার্কোমা। সার্কোমার মতো দেখা যায় স্কোয়ামাস সেলগুলো, ওরাল কিভিটি। They tend in time to infiltrate locally before they metastasize to other organ. মেটাস্টেসিস হওয়ার আগে তারা আশেপাশের যে ওরাল কিভিটি, সেলিভারি গ্ল্যান্ড, এই সাবলিউমেন্ডিবুলার গ্ল্যান্ড, এবং যদি জিহ্বা হয় খসে পড়ে, জিহ্বা খসে পড়ে, মেন্ডিবুল খসে পড়ে, সেলিভারি গ্ল্যান্ড খসে পড়ে, এরকম বিভৎস অবস্থা হয়।
তো ওরাল ক্যাভিটি থেকে আমি একটু ডান দিকে বাম দিকে সরে যাই, হলো সেলিভারি গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড এর যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হয় সায়ালেডেনাইটিস। যদি সেলিভারি গ্ল্যান্ডে স্টোন হয় তাহলে সায়ালোলিথিয়াসিস। আর যদি সেলিভারি গ্ল্যান্ডে টিউমার হয় তাহলে নাম হয় নিউপ্লাজম। নিউপ্লাজম আবার সেলিভারি গ্ল্যান্ডের বিনাইন আছে এবং ম্যালিগন্যান্ট আছে। বিনাইন নিউপ্লাজমের মধ্যে আছে প্লিউমরফিক অ্যাডেনোমা, আগে বলতে হবে প্লিউমরফিক অ্যাডেনোমা। রাহাত খুব ভালো করে মনে রাখো, এই লিস্ট কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা আসে, ভাইবে তো ঘন ঘন ধরা হয়। ভার্জিন টিউমার, লিম্ফোএপিথেলিয়াল লিশন, অনকোসাইটোমা, মনোমরফিক অ্যাডেনোমা, বিনাইন সিস্ট। আর মেলিগন্যান্ট টিউমার্স আছে মিউকোইপিডার্ময়েড কার্সিনোমা। মেলিগন্যান্ট টিউমারের মধ্যে আছে মিউকোইপিডার্ময়েড কার্সিনোমা, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, অ্যাসিনিক সেল কার্সিনোমা, মেলিগন্যান্ট মিক্সড টিউমার, ইপিথেলিওয়েড কার্সিনোমা, ইপিডার্ময়েড কার্সিনোমা, আদার অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এগুলি মুখস্থ করবে কি কি হয়, বলছি না কি কি নিউপ্লাজম হয় তা জানতে হবে, কাজে এটাকে মুখস্থ করতে হবে। তারপরে ইম্পর্টেন্ট যেগুলি ছিল তা আলোচনা করবই। যেহেতু প্লিউমরফিক অ্যাডেনোমা খুব কমন টিউমার, আমরা ফ্রিকুয়েন্টলি পাই, প্রতিদিন বা প্রতি সপ্তাহে তিনটা করে আমরা প্লিউমরফিক অ্যাডেনোমা হিস্টোপ্যাথোলজি করি আমাদের প্রাইভেট ল্যাবরেটরিতে। They represent about 60% of tumor in the parotid gland. প্যারোটিড গ্ল্যান্ডের 60% টিউমারই হলো প্লিউমরফিক অ্যাডেনোমা। And are rare in minor salivary gland. প্লিউমরফিক অ্যাডেনোমা মাইনর salivary গ্ল্যান্ডে কিন্তু রেয়ার। গ্রস অ্যাপিয়ারেন্স, খালি চোখে কেমন দেখা যায়? Most pleomorphic adenoma present as basically rounded, well demarcated masses, rarely exceeding 6 cm in grafted diameter. Salivary gland হয় বড়, খুব বড় হইলেও 6 সেন্টিমিটার মতো বড় হয়, একটা সলিড টিউমার হয় বেসিক্যালি, হ্যাঁ, রাউন্ডেড থাকে। দে আর এনক্যাপসুলেটেড, টিউমার অ্যাডেনোমা benign tumor encapsulated থাকে। In some cases capsule is not fully developed and expansile growth produces tongue-like protrusion into the surrounding gland. ওই সেলিব্রেট গ্ল্যান্ডের টিউমারটা যে ওটা গোল হইতে পারে অথবা ওখান থেকে এরকম জিহ্বার মতো বের হয়ে নরমাল সেলিব্রেট গ্ল্যান্ডের দিকে আগাইতে থাকে, টাং লাইক প্রোট্রুশন। The cut surface is grey white, white তো কিন্তু গ্রে হোয়াইট, with variegated myxoid and blue translucent areas of chondroid. কাটলে পরে দেখবা কোন কোন অংশ কার্টিলেজের মতো কন্ড্রয়েড, ওটা হলো ব্লু ট্রান্সলুসেন্ট থাকলে হবে কন্ড্রয়েড। আবার মিক্সজয়েড থাকে নরম সাদা সাদা পিছলা পিছলা হলো মিক্সজয়েড। মাইক্রোস্কোপিক এভিডেন্স, মাইক্রোস্কোপ দেখলে হবে। The dominant histologic feature is the great heterogeneity. Histologic feature হলো এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম, heterogeneity এইরকম দেখলেই চিন্তা করতে হবে এটা প্লিউমরফিক অ্যাডেনোমা। They are composed of epithelial elements, epithelial element থাকবে dispersed throughout a matrix of mucoid, myxoid and chondroid tissue. একটা স্ট্রোমা থাকবে, মিক্সজয়েড, মিউকয়েড এবং
কনড্রয়েড টিস্যুর মাঝখানে ছড়াই ছিটিয়ে থাকবে এই ইপিথেলিয়াল কম্পোনেন্ট। এটার নাম হলো ওই ইপিথেলিয়াল সেল শীট আকারে থাকতে পারে, ইপিথেলিয়াল সেল, মায়োপিথেলিয়াল সেল এবং গ্ল্যান্ডুলার প্যাটার্নও থাকতে পারে, কিন্তু এই গ্ল্যান্ডগুলা সেরিবেরি ডাক্টের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটা হলো অ্যাবর্টিভ গ্ল্যান্ড বলে। এরপরে আছে ভার্জিনস টিউমার। এটা ভিউ না, ওয়াও না, ওয়াও মাঝখানে ওয়াও, আমরা উচ্চারণে ওয়াও এই ধরনের ওয়ার্ডিন টিউমার, ওয়ার্ডিন টিউমার। এরকম ওয়ার্ডিন টিউমার, ওয়ার্ডিন একজনের নাম, সে আবিষ্কার করছে, তার হয় নাই, সে আবিষ্কার করছে, সে বিজ্ঞানী। গ্রস অ্যাপিয়ারেন্স, মোস্ট ভার্ডিন টিউমার্স আর round to oval encapsulated mass 2 to 5 centimeter in diameter. Curved surfaces are pale gray, punctuated by narrow cystic or cleft-like space. Narrow cystic অথবা cleft মানে মাঝখানে ফাটা ফাটা, cleft কাটা কাটা, ঠোঁট কাটা, তালু কাটা বলি না, এরকম cleft বলা হয়। Cleft-like spaces filled with a mucinous or serous secretion. ওই স্পেস গুলা serous secretion থাকবে, cyst like স্পেস গুলা। মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স কেমন হবে? A double layer of epithelial cell. Epithelial cell থাকবে ডাবল লেয়ারে, resting on a dense lymphoid stroma. lymphoid স্ট্রোমার মধ্যে এই যে ডাবল লেয়ারের epithelial cell থাকবে, sometimes bearing germinal center lines the space. ওই যে এই লিম্ফয়েড টিস্যু থাকে, ওর মধ্যে জার্মিনাল সেন্টারও থাকে লিম্ফোয়েডের মতো, আর সেখানে এই ডাবল লেয়ার অফ ইপিথেলিয়াল সেল থাকে। এটার নাম হলো ভার্জিন টিউমার। Frequently, the spaces are narrowed by polypoid projections of the lymphoepithelial element. তাহলে frequently the space are narrow হয়ে যায় by polypoid projection of the lymphoepithelial element. দিয়ে polypoid। আমি একবার যখন ওই অভিজ্ঞতা কম ছিল, স্টুডেন্ট ছিলাম খুব সম্ভব, তখন আমি এই ভার্জিন টিউমারকে মেটাস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা বলে স্যারের কাছে স্লাইড দেখাইতে নিয়েছিলাম, রিপোর্ট করার জন্য না, আমাকে স্লাইড দেখাইতে হলো ট্রেনিং এজ এ ট্রেনার হিসেবে। স্যাররা জিজ্ঞেস করতেন তোমার কাছে কি মনে হয়? আমি বললাম স্যার এটা আমার কাছে মনে হয় মেটাস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা। কেন? আমি বললাম যে স্যার যে এই লিম্ফ নোডের মধ্যে এই ইপিথেলিয়াল কম্পোনেন্ট আছে, লিম্ফ নোডে ইপিথেলিয়াল সেল কম্পোনেন্ট থাকলে কি মেটাস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা? আমাকে জিজ্ঞেস করলেন। আমি বললাম যে জি স্যার, যে মেটাস্টেসিস ইজ দ্য সিউরেস্ট সাইন অফ এই ক্যান্সার। বলছে যে সেটা এই তাই নাকি? হ্যাঁ। বললো যে তাহলে ক্যান্সার সেলের ফিচার থাকতে হবে না, এই সেলগুলো কি ক্যান্সার সেল? ফিচার না তো স্যার, এটা বিনাইন সেল, কাজেই ভালো করে পড়ে আসেন। তো পড়তে গিয়ে দেখি যে আসলে এটা হলো ভার্জিন টিউমার। এই জন্য আমি কথাটা ভুলি না। কাজেই অল্প জানলে যা হয়, জানতে হবে ভালোভাবে, যাই জানি আমরা ভালোভাবে জানতে হবে। তো এই পর্যন্তই ছিল আমার ওই আজকে ওরাল কেভিটির ক্লাস। তো তোমরা আজকে ওরাল কেভিটি ক্লাস করলাম, এটার আমি ওই হ্যান্ড আউট আমি দিয়ে দিব আমার ওয়েবসাইটে www.talukdarbiti.com। এই ওয়েবসাইটে, ওখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এর আন্ডারে এই ওরাল কেভিটি দেওয়া হবে। ওখানে থেকে কয়েকদিনের মধ্যে আমরা এই একটা হ্যান্ড আউটের দেব, ওই পিডিএফ আকারে, সেটা ডাউনলোড করে নেবে। আর পরবর্তী ক্লাস শুরু হবে ইসোফেগাস থেকে, একদম আস্তে আস্তে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট শেষ করব। তোমরা সব ক্লাসগুলি ধীরে ধীরে দেখবে। বিশেষ করে তোমরা মাঝে মাঝে talukdarbiti.com এ ঢুকে আমার লেকচারগুলোর আপডেট দেখবে।
ধন্যবাদ সবাইকে ক্লাসে আসার জন্য। নিউটন, সালমান তোমরা পরে ক্লাসে কিন্তু আবার আসবে।